হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। আজকে আমরা একটানা বেশ কয়েকটা ঘটনা শুনব। প্রতিটা ঘটনাই আমি ইমেইলের মাধ্যমে পেয়েছি, আর আজকের ঘটনাগুলি আমি নিজেই বেশ যত্ন সহকারে বাছাই করেছি। প্রতিটা ঘটনাই একটার থেকে আরেকটা বেশি ভয়ঙ্কর। তাহলে চলুন বেশি দেরি না করে আমাদের আজকের ভৌতিক অভিজ্ঞতার জার্নিটা শুরু করা যাক। শুরু করছি আমাদের প্রথম ঘটনা। আমাদের প্রথম ঘটনাটি পাঠিয়েছে একজন মেয়ে। সে তার নাম পরিচয় কোনো কিছু প্রকাশ করতে চাচ্ছে না, তাই আপাতত আমি তার নাম নিতে পারছি না। ঘটনাটা শুরু হয় 2021 সালে। তখন সে সবেমাত্র ক্লাস 8-এ পড়ে। বুঝতেই পারছেন, তার মানে সে খুব বয়স্ক মানুষ এমন না। তারা বর্তমানে যে জায়গায় থাকে সেই জায়গাটা আগে একটা শ্মশান ছিল, তবে এখন আর সেখানে শ্মশান নেই। পরবর্তীতে জায়গাটা একটা বাজারের সাথে মিশে যায়, আর বর্তমানে এখানে শ্মশানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বলতে পারেন এখন বর্তমানে জায়গাটা একদম স্বাভাবিক। ঘটনা বলতে গেলে সবার আগে বলতে হবে মেয়েটার দাদার কথা। তার দাদা ছিল খুবই পরহেজগার একজন মানুষ। তিনি ছিলেন কোরআনের হাফেজ, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এমনকি কখনও তাহাজ্জুদের নামাজও বাদ দিতেন না। দুর্ভাগ্যবশত 2019 সালের আগেই তার দাদা মারা যায়। তার দাদা মারা যাওয়ার আগ পর্যন্ত তাদের পরিবারে কোনো সমস্যা ছিল না। সামাজিক অর্থনৈতিক কোনো প্রকার সমস্যায় কখনো তাদের পরিবারে আসেনি। প্রতিটা পরিবারে কিছু না কিছু দেখবেন যে পারিবারিক সমস্যা থাকে, কিন্তু যতদিন তার দাদা জীবিত ছিল ততদিন পর্যন্ত সেগুলো কখনো তাদের পরিবারে আসেনি। যেদিন থেকেই তাদের দাদা মারা যায় তারপর থেকেই একটার পর একটা সমস্যা লেগেই আছে। তাদের পরিবারের অনেকেই মনে করে হয়তো তাদের দাদার উপর একটা রহমত ছিল, আর দাদার রহমতের কারণেই পরিবারে কোনো সমস্যা হতো না। আর এখন যেহেতু দাদা নেই, তাই এই সমস্যাগুলি হচ্ছে। যাই হোক, মূল সমস্যা এটা ছিল না। আসল সমস্যা কিছুদিন পর থেকে শুরু হয়। একদিন মেয়েটা তার বান্ধবীর বাসা থেকে ফেরার সময় হঠাৎ একটা গরম বাতাসের ঝটকা ফিল করে। বাতাস আমাদের কখনো গরম লাগে না, বাতাস আমাদের সবসময় স্বাভাবিকভাবে ঠান্ডাই লাগে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাতাস আসলে গরম লাগলেও এতটা গরম লাগে না, যেটা আমাদের যে সহ্যের সীমা পার হয়ে যায়। মেয়েটার বর্ণনা অনুযায়ী সেই বাতাসটা অস্বাভাবিক রকমের গরম ছিল। যাই হোক, তখনও তার তেমন কিছু হয়নি। সমস্যাটা শুরু হয় সেই দিন রাত থেকে। সেদিন রাতেই তার প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। সেই জ্বর কোনোভাবেই ভালো হচ্ছিল না। এক এক করে তাকে বেশ কয়েকটা ডাক্তার দেখানো হয়, নানা রকম টেস্টও করানো হয়, কিন্তু কোনোভাবেই কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না। সমাধান তো দূরের কথা, ডাক্তাররা আসলে মেয়ের কোনো রোগই খুঁজে পাচ্ছিল না। টেস্টে আসছিল যে সব কিছুই নর্মাল। ডাক্তাররা নিজেরাও কনফিউজড হয়ে যায় যে সব কিছুই তো নর্মাল, তাহলে মেয়েটা অসুস্থ কেন? এসব দেখে মেয়েটার মা একটু আন্দাজ করতে পারে যে হয়তো এখানে অন্য কোনো কাহিনী আছে। যেহেতু ডাক্তাররা কোনো সমস্যা ধরতে পারছে না, তার মানে হয়তো ব্যাপারটা মেডিকেল না, ব্যাপারটা হয়তো প্যারানর্মাল কিছু একটা। তাই সে একজন হুজুরকে বাড়িতে ডেকে আনে। হুজুর কোরআনের আয়াত পরে বেশ কিছু পানি পড়া, তেল পড়া, এমন টাইপের কিছু জিনিস দেয়। আর দেখতে দেখতেই কয়েকদিনের মাঝে মেয়েটা সুস্থ হয়ে যায়। কিন্তু সমস্যাটা এইখানে শেষ হয় না, বরং আসল সমস্যাটা শুরু হয় এর পর থেকেই। এর কয়েকদিন পরেই মেয়েটার মা স্বপ্নে দেখে অদ্ভুত চেহারার একটা মানুষ এসে তাকে বলছে, তোমার মেয়ের উপর জিনের নজর পড়েছে, কিন্তু জিনটা তোমাদের ঘরে ঢুকতে পারবে না। তোমার শ্বশুর এই ঘরটাকে মৃত্যুর আগে বেঁধে রেখে গেছে, তাই তোমার মেয়েকে একা ঘরের বাইরে যেতে দিও না। যতক্ষণ তোমার মেয়ে ঘরের ভেতর থাকবে ততক্ষণই সে নিরাপদ থাকবে। ঘরের বাইরে যাওয়া মাত্রই সেই জিন তোমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করবে। তো কয়েকদিন সত্যি সত্যি তার মেয়েকে একদম সে ঘরের বাইরে বের হতে দেয় নাই। এভাবেই বেশ কয়েকদিন চলে যায়। তারপর আবার একদিন সে স্বপ্নে দেখে আগের মতোই সেই একই ব্যক্তি তাকে স্বপ্নে এসে বলতেছে, শোনো, তোমার ঘর এখন নিরাপদ না। তোমার মেয়েকে নদী পার করে 7 দিনের জন্য অন্য কোথাও রেখে আসো। আর জিনের জন্য তোমরা নদীর পাড়ে, স্পেসিফিক্যালি ঘাটে 1 কেজি মিষ্টি, 3টা ছাগল আর 2টা মোরগ রেখে আসো। আর তাহলেই সেই জিনটা চলে যাবে, আর সে তোমার মেয়ের কোনো ক্ষতি করবে না। তখন তার মা বাড়ির সবাইকেই স্বপ্নের কথা জানায়। এখন মেয়েটা ছিল পরিবারের অনেক আদরের মেয়ে, তার জন্য এতটুকু করাতে পরিবারের কেউই আপত্তি জানায় না। সবাই বেশ তড়িঘড়ি করেই এটার ব্যবস্থা করে ফেলে। স্বপ্নের কথা অনুযায়ী 21 কেজি মিষ্টি, 3টা ছাগল আর 2টা মোরগ নদীর ঘাটে রেখে আসা হয়।
আর মেয়েটাকে নদী পার করে 7 দিনের জন্য তার এক আত্মীয়ের বাড়িতে রেখে আসা হয়। এসব করার পর মেয়েটা বেশ কিছুদিন ভালো ছিল, কিন্তু আবার একদিন হঠাৎ করেই মেয়েটা অসুস্থ হয়ে যায় এবং এইবার এত পরিমাণ অসুস্থ হয় যে তার নাক কান গলা দিয়ে রক্ত পড়তে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল হয়তোবা সে এখনই মারা যাবে। মেয়েটার শারীরিক অবস্থা দেখেই সবাই বেশ ভয় পেয়ে যায়। মেয়েটাকে তখন দ্রুত তাদের নিজেদের বাড়িতে নিয়ে আসা হয়। সেদিন রাতে মেয়েটার মা আবারও স্বপ্নে দেখে যে সেই আগের ব্যক্তি এসে তাকে বলতেছে, তোমার মেয়েকে কেউ কালো জাদু করার চেষ্টা করতেছে, আর যেসব জিন দিয়ে কালো জাদু করতেছে তাদের সাথে কোনোভাবেই আমরা পারবো না। তোমার মেয়েকে দ্রুত কোনো বিজ্ঞ আলেমের কাছে নিয়ে যাও। আর অবাক করার মতো বিষয় হলো, এই একই স্বপ্ন শুধুমাত্র মেয়েটার মা দেখেনি, এবার বাড়ির অন্য লোকেরাও সেদিন রাত্রে ঠিক একই স্বপ্ন দেখে। মানে তখন তারা বুঝে উঠতে পারছিল না যে এখন কি করা যায়, তারা এখন কোন আলেমের কাছে যাবে। তাদের মাথায় তখন কারোর নামই আসছিল না। যখন তারা এরকম আলেম খোঁজাখুঁজিতে ব্যস্ত, তখনই হঠাৎ মেয়েটার দাদার এক পুরনো বন্ধু তাদের বাড়িতে আসে। তাকে কেউ খবর দেয়নি, কেউ তাকে কিছু বলেওনি, সে সম্পূর্ণ নিজে থেকেই তাদের বাড়িতে আসে। এসে সে বলে, কয়েকদিন ধরেই তার মনে হচ্ছে যে এই বাড়িতে হয়তো কোনো সমস্যা হচ্ছে, তাই সে নিজে থেকে বাড়িতে দেখতে এসেছে যে কোনো সমস্যা আছে কিনা। এটা শুনে বাড়ির সবাই বেশ অবাক হয়ে যায়। তখন তাকে বাড়ির সব সমস্যার কথা সুন্দর মতো গুছিয়ে সবাই খুলে বলে। সব কিছু শুনে তিনি মেয়েটাকে নিয়ে আসেন, আর আসন পেতে বসে মেয়েটার চোখ বন্ধ করে নানা রকম সূরা পড়তে শুরু করে। কিছুক্ষণ পর চোখ খুলে তিনি যা বলেন এটা শুনে বাড়ির সবাই একদম অবাক হয়ে যায়। তিনি বলেন যে তোমাদের মেয়েকে কেউ প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তোমার মেয়ে সেটা রিজেক্ট করে দিয়েছে, আর তার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই মেয়েটার চুল নখ এগুলো কোনোভাবে সংগ্রহ করে ছেলেটা কারোর সাহায্য নিয়ে তার উপর কালো জাদু করতেছে, আর তাকে নিজের বশে আনতে চাইছে। এই কাজের জন্য সে নানা রকম খারাপ আর শক্তিশালী জিন ব্যবহার করছে, কিন্তু সে এমন জিন ব্যবহার করছে সেগুলো ছাড়ানোর ক্ষমতা আমার নেই। তবে আমার পরিচিত এক হুজুর আছে, তার কাছে নিয়ে গেলে হয়তো বা কোনো সমাধান পেতে পারো। তার কথা মতো মেয়েটার পরিবার সেই দিনই এই হুজুরের কথা মতো তার পরিচিত হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়া মাত্রই হুজুর তাদেরকে দেখি বলে ওঠে, আরে তোমরা চলে এসেছো। অর্থাৎ তিনি এমন ছিল যে আগে থেকেই জানতেন যে তারা আসবে। মেয়েটাকে দেখেই হুজুর বলে ওঠে, ওকে গোসল করিয়ে পাক পবিত্র করে আমার সামনে নিয়ে আসো, কারণ তার শরীরে এখন জিন হাজির করতে হবে। হুজুরের কথা মতো মেয়েটাকে ভালো মতো গোসল করিয়ে আর পবিত্র একদম নতুন ফ্রেশ কাপড় পরিয়ে হুজুরের সামনে এনে বসানো হয়। তারপর হুজুর মেয়েটার মাথায় হাত রেখে নানা রকম সূরা আর কি যেন পড়তে শুরু করে। একটু পরে দেখা যায় মেয়েটা কেমন জানি কাঁপতে শুরু করেছে। কাঁপতে কাঁপতে হঠাৎ সে চিৎকার দিয়ে ওঠে। তার গলার ভয়েসটাও সম্পূর্ণ ছেলে মানুষের মতো হয়ে যায়। সে চিৎকার করে বলতে শুরু করে, না আমি কোনোভাবেই ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়তে পারবো না, তোর যা মন চায় কর, কিন্তু মেয়েটা আমার বসে থাকবে, নয়তো মেয়েটা মরে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ হুজুর জিনটার সাথে কথা বলে, কিন্তু কোনোভাবেই সে জিনটাকে হুজুর বসে আনতে পারছিল না। তারপর হুজুর তার রিচুয়াল বন্ধ করে দিয়ে সবাইকে বলে, আপনাদের মেয়ের মাথার চুল নখ এগুলো দিয়ে একটা তাবিজ বানানো হয়েছে, আর তাবিজটা একটা শিং মাছের গলায় সুতো দিয়ে বেঁধে তাকে পানিতে কোথাও ছেড়ে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই শিং মাছের গলা থেকে তাবিজটা না সরানো হবে ততক্ষণ আপনাদের মেয়েকে সুস্থ করা যাবে না। তারপর হুজুর নিজেই তার নিজের কিছু পালা জিন দিয়ে সেই তাবিজটা খোঁজার চেষ্টা করে। জিনেরা নাকি তাকে জানায় যে একটা পরিত্যক্ত কুয়োর মাঝে সেই শিং মাছটাকে পাওয়া যাবে, কিন্তু তারা সেই মাছটাকে তুলতে পারবে না, এটাকে তাদের নিজেদেরই তুলতে হবে। তারপর হুজুর সেই মেয়ের পরিবারকে নিয়ে সত্যি একটা পরিত্যক্ত কুয়োর কাছে যায়, আর তারপর সেই কুয়োর পানি সবটা উঠিয়ে সেখানে সত্যি একটা শিং মাছ পাওয়া যায়, যেটাতে একটা লাল সুতো দিয়ে সেই শিং মাছের বডিতে একটা ছোট্ট পাতলা তাবিজ পেঁচানো ছিল। হুজুর তার সূরা পড়তে পড়তে খুব সাবধানতার সাথে শিং মাছের শরীর থেকে তাবিজটা খুলে আনে। তারপর মেয়েটা কয়েকদিনের মাঝেই একদম স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে যায়। তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি জানেন, মেয়েটার গলায় নাকি একটা কালো দাগ হয়ে গেছিল। সেই তাবিজটা মাছের শরীর থেকে খোলার রীতিমতো 10 মিনিটের মাঝেই মেয়েটার গলার কালো দাগটা কিভাবে যেন হাওয়ায় মিলিয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন সে বেশ ভালো আছে। এরপর থেকে তার আর কোনো সমস্যা হয়নি, কিন্তু তবুও মাঝে মাঝে মনে হয় হয়তোবা তার আশেপাশে এখনও কেউ আছে। তবে এটাই তেমন কোনো সিরিয়াস সমস্যা না, সে তেমন কোনো আহামরি সমস্যা আর কখনোই ফেস করেনি।
তো এই ছিল আজকের প্রথম ঘটনা। আপুটাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। সে যেহেতু তার নাম প্রকাশ করতে চাইছে না, তাই আমি তার নাম বলতে পারছি না। এবার চলুন আমাদের দ্বিতীয় ঘটনাটা শুরু করা যাক। শুরু করছি আমাদের দ্বিতীয় ঘটনা। আমাদের দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে বায়েজিদ নামের একজন। প্রায় মাস 6 আগের কথা। বায়েজিদ অনার্সের একজন ছাত্র। বাইকে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে বায়েজিদের বেশ ভালো লাগে। তাই নিজের মতো কিছু বাইকার বন্ধুবান্ধবও তার আছে, তারাও ঘুরে বেড়াতে অনেক পছন্দ করে। তো এমনই একদিন ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে বায়েজিদ তার বন্ধুবান্ধবদের নিয়ে গাজীপুরের কালীগঞ্জ পার হয়ে একটা গ্রামের দিকে রওনা দেয়। গ্রামের নামটা সে মেনশন করেনি, করলে ভালো হতো। তবে গ্রামটা ছিল অনেক সুন্দর, কিন্তু গ্রামটা সম্পর্কে অনেক আজে বাজে কথা সে আগেই শুনেছিল। অনেকে তাকে বলেছিল যে গ্রামের জিন ভূতের আসর আছে। আরও অনেকে অনেক কথাতেই বলেছিল, কিন্তু কোনো কথাতেই সে কান দেয় নাই। সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই রওনা দিয়ে দেয়। আর এই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে বিকাল দিকে রওনা দেয়, এই কারণে সন্ধ্যা হয়ে যায়। তখন রাস্তার পাশ দিয়ে যেতে যেতে তারা খেয়াল করে রাস্তার পাশেই একটা ছোট বিল, আর তার পাশেই একটা বিলের ঠিক ঘাটে একটা পুরনো নৌকা, আর তার পাশে বিশাল বড় একটা বটগাছ। বটগাছটা এত বড় যে 7 জন মিলে যদি এভাবে ধরে ঘেরাও করে তারপরেও বটগাছটা ঘেরাও হবে না, এতই মোটা ছিল। কিন্তু সব মিলিয়ে জায়গাটা এত সুন্দর ছিল যে সবাই ওখানে বসে আড্ডা দেওয়ার জন্য থেমে যায়। আড্ডা দিতে দিতে হঠাৎ এই আড্ডার মাঝে একটা লম্বা মানুষ তাদের কাছে আসে। লোকটা প্রায় 6 ফুটেরও বেশি লম্বা। বর্তমানে এরকম লম্বা দেখা যায় না। লোকটা তাদের প্রথমে জিজ্ঞাসা করে, এই তোমরা কই থেকে আসছো? বাইজি তখন নিজেই উঠে বলে যে আমরা এখানে শুধু ঘুরতে আসছি, একটু পরে চলে যাব। তখন লোকটা বেশ ভারী কণ্ঠে তাদেরকে বলে, এইখানে বেশিক্ষণ থেকো না, সমস্যা হবে, চলে যাও। কিন্তু লোকটার কথা তারা কেউ পাত্তা দেয় নাই। তখন বায়েজিদ লোকটাকে বলে যে দেখেন, আমরা বেশিক্ষণ থাকবো না, চলেই যাব, আপনি যান, কোনো সমস্যা হবে না। লোকটা তখন আবার তাদেরকে বলে যে দেখো, বেশিক্ষণ সময় থাকলে কিন্তু বিপদ হতে পারে, বলেই লোকটা চলে যায়। লোকটার কথা শোনার পর বায়েজিদের মনে একটু অস্থিরতা কাজ করে, কারণ আগেও সেই গ্রাম নিয়ে অনেক উল্টাপাল্টা কথা শুনেছে। এই জন্য সে সবাইকে বলে যে চলো সবাই বের হয়ে যাই, আসলেই যদি কোনো সমস্যা হয় তাহলে প্রবলেম। কিন্তু বায়েজিদের একটা বন্ধু ছিল, সেই বন্ধুটা একটু উশৃঙ্খল টাইপের ছিল। সে বলে যে তোরা গেলে যা, আমি তো ভূত না দেখে যাবো না, আমি তো আসছি এখানে ভূতের জন্য। আর তখন সে ওটা দাঁড়িয়ে চিল্লাই বলে, কই ভূত, দেখা দে ভূত, তোদেরকে দেখায়, আর একটু কিছু অশ্লীল গালিগালাজ করে যেগুলো বলা যাবে না। তো বায়েজিদের বন্ধুর এমন আচরণ দেখে বায়েজিদের স্যার তখন রেগে তাদেরকে ধমক দেয়। বলতে ভুলে গেছিলাম যে বায়েজিদের একটা স্যার ছিল, যে তার মোটামুটি তাদের বয়সী, অনেকটা বলতে পারেন তাদের বন্ধুর মতোই। তারাও তাদের সাথে ঘুরে বেড়ানোর শখ, এই কারণে সে তাদের সাথে এসেছিল। যাই হোক, শেষমেশ অনেক আলাপ আলোচনা শেষে সবাই ঠিক করে যে সবাই আরও কিছুক্ষণ ওখানে বসে থাকবে, তারপর চলে যাবে। কিন্তু আড্ডা দিতে দিতে সময়ের দিকে আর কারো খেয়াল নেই। যখন খেয়াল করে তখন প্রায় রাত 12টা বেজে গেছে। সবাই তখন ভাবে যে এখন রওনা করলে তো অনেক টাইম লাগবে, একটা কাজ করি, আমরা ভোরের দিকে রওনা দেই, রাতটা এখানেই কাটিয়ে দেই। একটা বারবিকিউ করার প্ল্যান করে আর কি, এখানে যে আশপাশ থেকে কিছু জিনিসপত্র কিনে এনে যদি এখানে জ্বালিয়ে একটা বারবিকিউ করা যায় তাহলে ভালো হয়। যদিও বারবিকিউ পরে হয় নাই, তারা আড্ডায় দিতে থাকে। আড্ডা দিতে দিতে তাদের প্রায় রাত 4টা বেজে যায়। হঠাৎ করে বায়েজিদ দেখে যে ওই 4টার সময় পাশে যে নৌকাটা ছিল, নৌকাটার উপর অদ্ভুত একটা লোক বসে আছে, একদম সাদা, একদম সম্পূর্ণ বডি সাদা, এবং সে কারো কোনো ক্ষতি করছে না, কোনো শব্দ করছে না, জাস্ট চুপচাপ বসে আছে। একটা গ্লো করতেছে, একটা অদ্ভুত আলো বের হচ্ছে তার ভেতর থেকে, মনে হচ্ছে যে একটা বাল্বের মতো জ্বলতেছে এরকম। তখন এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে স্যারকে বলে, স্যার ওদেরকে বলেন আমরা এই জায়গাটার থেকে চলে যাই, আমার মনে হয় না এখন জায়গাটা সুবিধার। কথাটা বলার সাথে সাথেই তার যে উশৃঙ্খল বন্ধুটা ছিল, সে একটা পাথর নিয়ে সেই সাদা যে অবয়বটা ছিল ওটার দিকে ঢিল মারে, এবং ঢিলটা ওখানে লাগার সাথে সাথেই একটা বিশাল শব্দ, বিকট শব্দ হয়, আর সেই যে অদ্ভুত অবয়বটা ছিল ওটা গায়েব হয়ে যায়। সবাই তখন ভয় পেয়ে, এই শব্দের কারণে ভয় পেয়ে বাইকের দিকে দৌড় দেয়। বাইক তাড়াতাড়ি করে তার বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তাদের গাড়ি স্টার্ট হচ্ছিল না। এর আগে কখনোই গাড়ি স্টার্ট করে তাদের এত ঝামেলা হয় নাই। গাড়ির মিটার অন্য ছিল, কিন্তু লাইট জ্বলছিল না, গাড়ি কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না, হেডলাইটও কাজ করতেছিল না। তো সবাই ভয়ে ঘামতে শুরু করে। বায়েজিদ প্রচণ্ড ভয় পেয়ে, তার বায়েজিদ মাদ্রাসার ছাত্র ছিল, এই কারণে সে আয়াতুল কুরসি মুখস্থ ছিল, যে দ্রুত টানা আয়াতুল কুরসি পড়তে শুরু করে, এবং এরপরই ম্যাজিকের মতো বাইকটা স্টার্ট হয়ে যায়। কিন্তু গাড়ির হেডলাইটটা তখনও স্টার্ট হয় নাই। তো কোনোভাবে গাড়িটা স্টার্ট করে অন্ধকারেই
টেনে যে কজন ছিল সবাই এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। কোনোভাবে বাইক দ্রুত টেনে কালীগঞ্জ পৌঁছানোর পরে সবার শরীরটা অনেক হালকা ফিল হচ্ছিল যে না, বুকের ওপর থেকে একটা বড় পাথর নেমে গেছে। কিন্তু তখনও কেউ ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না, সবাই এতটাই ভয়ে ছিল। যাই হোক, তারপর সেই দিন মোটামুটি সবাই বাড়িতে ফিরে আসে, ভোরের মধ্যেই বাড়িতে ফিরে আসে। কিন্তু সমস্যাটা এখানে শেষ হয় না, বরং পরদিন সকাল থেকেই সমস্যাটা শুরু হয়। হঠাৎ করে বাইজিদের সেই বন্ধুর বাসা থেকে ফোন আসে যে তার সেই বন্ধুটা, উশৃঙ্খল বন্ধুটা অসুস্থ হয়ে গেছে। বাইজিদ তাড়াহুড়ো করে সেখানে গিয়ে দেখে তার প্রচণ্ড পরিমাণ জ্বর আর চোখগুলো অস্বাভাবিক রকমের লাল, এত লাল মানুষের চোখ হয় না। আর তার পিঠে 4টা আঁচড়ের দাগটা দেখে মনে হচ্ছিল খুব ধারানো নখওয়ালা কোনো প্রাণী, যেমন বাঘের আঁচড় যেমন হয় বা বিড়ালের আঁচড়, এরকম আঁচড় দেওয়া পিঠের মধ্যে। কিন্তু সবাই বাইক চালাচ্ছিল আর এই আঁচড়ের সাইজটা এত বড় যে এটা কোনো স্বাভাবিক মানুষের আঁচড় বা পাঞ্জার আঁচড়ের উপর না, একদম সম্পূর্ণ পিঠ জুড়ে ছিল। এত বড় হাত মানুষের হয় না। তো এইসব দেখে বাসার লোকজন কিছুটা আন্দাজ করে যে এটাও হয়তো প্যারানর্মাল কিছু একটা। তারা মনে করে এখন ডাক্তার ডাকলে শুধু সময় নষ্ট হবে, তাই তারা একটা হুজুরকে ডাকে। হুজুর এসে বাইজিদের বন্ধুর চোখ আর সেই বড় হাতের যে আঁচড় দেখি বলে যে শরীরে কোনো শক্তিশালী জিনের নজর পড়েছে। তো এরপর হুজুর অনেকক্ষণ চেষ্টা করে বাইজিদের বন্ধুকে সোজা করে বসিয়ে মাথায় হাত রেখে একটা গ্লাস পানি নিয়ে অনেকক্ষণ দোয়া দুরুদ পরে তারপর সেই পানিটা তাকে খাওয়ায়। কিন্তু তাতে কোনো লাভ হয় না। হুজুর হাল ছেড়ে দিয়ে বলে যে আমার দ্বারা হবে না, কোনো বড় আলেমকে না দেখালে এই জিনিসটা ওকে আস্তে আস্তে একদম শেষ করে দেবে। পরদিনই সেই হুজুরের পরিবার আরেকটা ভালো আরও বড় মাপের একজন হুজুরকে ডেকে আনে। সেই হুজুর বাইজিদের বন্ধুকে পাক পবিত্র করে সামনে বসিয়ে অনেকক্ষণ পর্যন্ত কতগুলো সূরা পড়ে আর জিন হাজির করে তার শরীরেই, ওই ছেলের শরীরেই। তারপর তার সাথে কিছুক্ষণ কথা বলে আর রুম থেকে সবাইকে বাইরে বের করে দেয়। বের করে দিয়ে তারপর যখন রুম থেকে বের হয়ে বলে যে এই জিন চলে যেতে রাজি আছে, কিন্তু জিনের কিছু শর্ত আছে, শর্তগুলো মেনে নিলে সে চলে যাবে। এখন বাইরের সেই বন্ধুরা ছিল তার বাবা মায়ের একমাত্র ছেলে, একমাত্র সন্তান, একটাই ছেলে। তো তার বাবা মা যে কোনো ধরনের শর্ত মানতে রাজি ছিল। সেই শর্তগুলো সম্পর্কে আসলে বাইজিদ লিখে পাঠায়নি, লিখে পাঠালে ভালো হতো, তাহলে আমি শর্তগুলো বলতে পারতাম। যাই হোক, জিনের শর্তগুলো মেনে নেওয়ার পর সে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। এর অনেক পরে বাইজিদ খোঁজ খবর নিয়ে জানতে পারে যেই জায়গাটায় তারা বসেছিল, যে জায়গাটা তারা আড্ডা দিচ্ছিল, ওই জায়গাটায় বেশ কয়েকজন মানুষ গলায় দড়ি দিয়ে মারা গেছে। আর যে বট গাছটার নিচে তারা বসেছিল, সেই বট গাছটা কালো জাদুর জন্য ওই জায়গাটা খুব ফেমাস ছিল। ওই বট গাছের নিচেই বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হতো। এই কারণেই এই জায়গাটায় তেমন কেউ একটা যায় না। তো বাইজিদের বন্ধু একসময় সুস্থ হয়ে যায়, কিন্তু এখনও ঘটনাটা ভাবতে গেলে বাইজিদের শরীর একদম ঠান্ডা হয়ে যায়। কারণ সেই রাতের অভিজ্ঞতা, যে ভয় তারা পেয়েছিল যে হঠাৎ করে বাইক বন্ধ হয়ে গেছিলো, স্টার্ট নিচ্ছিল না, আর বিকট শব্দ, ওটা সে কোনো দিনও ভুলতে পারবে না। বাইজিদকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটা লিখে পাঠানোর জন্য। তবে আর একটু বিস্তারিতভাবে লিখে পাঠালে হয়তো বা ভালো হতো, তাহলে আরও গুছিয়ে বলতে পারতাম। যাই হোক, যদি আপনার এমন কোনো ঘটনা থেকে থাকে আর আপনি ঘটনা সবার সাথে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশানে দেওয়া ইমেইলে মেনশন করা ফরম্যাটে ঘটনাটা লিখে পাঠাতে পারেন। দেখা হবে আবার সামনের কোনো ভিডিওতে আপনারই কোনো পাঠানো ঘটনা নিয়ে।